নমস্কার বন্ধুরা, এর আগের ক্লাসে আমরা মৌর্য বংশ সম্পর্কে জেনেছি। আজকে আমরা এই ভিডিওতে জানব মৌর্য বংশের পতনের পর গোটা উত্তর ভারত তথা আর্যবর্তে কোন কোন দেশীয় রাজবংশের উদ্ভব হয়েছিল তাদের সম্পর্কে। তো দেখো, মৌর্য বংশের সম্রাট অশোকের শাসন আমলের পর থেকেই দুর্বল রাজাদের শাসন চলার কারণে আর্যবর্তের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট দেশীয় রাজ্যগুলো নিজেদেরকে স্বাধীন রাজ্য হিসাবে ঘোষণা করতে থাকে। এই সব স্বাধীন রাজ্যগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দেশীয় রাজবংশ হল বিহারের শুঙ্গ বংশ, বিহারের কানব বংশ, ওড়িশার চেদি বংশ, পাকিস্তান ও আফগানিস্তান ও মথুরা জুড়ে কুষাণ বংশ, উত্তরপ্রদেশ ও বাংলায় গুপ্ত বংশ, হরিয়ানা ও উত্তরপ্রদেশে পুষ্ভূতি বংশ, বাংলার মুর্শিদাবাদে গৌর বংশ। এবার এইসব দেশীয় রাজ্য থেকে আমরা এই ভিডিওতে যা কিছু জানব সেটা একবার দেখে নেই। প্রথমে শুঙ্গ বংশ থেকে। ১. শুঙ্গ বংশ কিভাবে প্রতিষ্ঠিত হয়? ২. শুঙ্গ বংশের শাসকগণ বা রাজাদের নাম মনে রাখার ট্রিক কি? ৩. শুঙ্গ বংশের শাসকগণ বা রাজাদের সম্পর্কে বর্ণনা করো। তারপর কানব রাজবংশ থেকে। ৪. কানব রাজবংশ সম্পর্কে বর্ণনা করো। ৫. কানব রাজবংশের শাসকগণদের নাম মনে রাখার ট্রিক কি আছে? ৬. কানব রাজবংশের শাসকগণদের সম্পর্কে বর্ণনা করো। তারপর চেদি বংশ থেকে। ৭. চেদি বংশ সম্পর্কে বর্ণনা করো। ৮. চেদি বংশের শাসকগণদের নামের ট্রিক কি আছে? ৯. চেদি বংশের শাসকগণদের সম্পর্কে বর্ণনা করো। তারপর কুষাণ বংশ থেকে। ১০. কুষাণ বংশ সম্পর্কে বর্ণনা করো। ১১. কুষাণ বংশের শাসকগণদের নাম মনে রাখার ট্রিক কি আছে? ১২. কুষাণ বংশের শাসকগণদের সম্পর্কে বর্ণনা করো। ও ১৩. কুষাণ সাম্রাজ্যের পতন কিভাবে হয়েছিল? এমনি আরও অনেক কিছু জানব এই ভিডিওতে, তাই তোমরাও একটা খাতা আর কলম নিয়ে আমার সঙ্গে সঙ্গে নোট ডাউন করতে থাকো। তার আগে তোমরা ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এতে পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি পেয়ে যাবে, আর সাবস্ক্রাইব করলে আমারও পরিশ্রম সার্থক হবে। তো চলো এবার প্রথমে দেখে নেই শুঙ্গ বংশ সম্পর্কে। প্রশ্ন ১. শুঙ্গ বংশ কিভাবে প্রতিষ্ঠিত হয়? ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথকে দুর্বল পেয়ে তার নিজের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে সিংহাসন দখল করে নেয়। এভাবেই শুঙ্গ বংশের প্রতিষ্ঠা হয়। প্রশ্ন ২. শুঙ্গ বংশের শাসকগণদের নামের ট্রেক কি আছে? ট্রেক: মেষের শিংয়ে পুষ্প দিলে অগ্নিদেব সন্তুষ্ট হয়ে যায়। আবারও বলছি, মেষের শিংয়ে পুষ্প দিলে অগ্নিদেব সন্তুষ্ট হয়ে যায়। খুব সুন্দর একটা ট্রেক, আশা করি সবারই মনে থাকবে। এখানে মেষের মানে পরবর্তী মৌর্য বংশ, শিং মানে শুঙ্গ বংশ, পুষ্প মানে পুষ্যমিত্র শুঙ্গ, অগ্নি মানে অগ্নিমিত্র, দেব মানে দেবভূতি। এবার দেখব প্রশ্ন ৩. শুঙ্গ বংশের রাজাদের সম্পর্কে বর্ণনা করো। ১. পুষ্যমিত্র শুঙ্গ। পুরাণ মতে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে ইনি মৌর্য সম্রাট বৃহদ্রথকে নিহত করেন এবং শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠিত করেন। ইনি একজন গোঁড়া হিন্দু রাজা ছিলেন এবং বৌদ্ধ ধর্মের বিরোধী ছিলেন, ফলে ইনি সাঁচির বৌদ্ধ স্তূপ ধ্বংস করেন বলে অনেকের ধারণা। ইনি ব্রাহ্মণদের জন্য ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করেন। ইনি দুবার গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন, প্রথমবার ডেমিট্রিয়াস এবং দ্বিতীয়বার মিনান্দর এর সঙ্গে। কালিদাসের মালবিকাগ্নিমিত্রাম গ্রন্থে উল্লেখ আছে ইনি গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং ব্যাক্ট্রিয়ান রাজা ডেমিট্রিয়াসের কাছে পরাজিত হন। ইনি কলিঙ্গের রাজা অর্থাৎ ওড়িশার রাজা খারবেলের আক্রমণও প্রতিহত করেন। ইনি প্রায় ৩৬ বছর রাজত্ব করেন। ইনি দুইবার অশ্বমেধ যজ্ঞ করেন, যার পুরোহিত ছিলেন পতঞ্জলি। এই পতঞ্জলি ছিল মহাভাষ্য গ্রন্থের লেখক। ইনার সভাকবি ছিলেন কালিদাস। এই কালিদাসের লেখা গ্রন্থগুলি হল অভিজ্ঞান, শকুন্তলম, মেঘদূতম, মালবিকাগ্নিমিত্রম ইত্যাদি। এরপর ২. অগ্নিমিত্রম। ইনি ছিলেন পুষ্যমিত্রর পুত্র এবং এই বংশের দ্বিতীয় রাজা। ইনি ছিলেন কালিদাসের লেখা মালবিকাগ্নিমিত্রাম গ্রন্থের মূল চরিত্র, অর্থাৎ এই গ্রন্থে মালবিকা ও অগ্নিমিত্রামের প্রেমকাহিনী নিয়ে লেখা হয়েছে। এরপর রাজা ৩. দেবভূতি। ইনি ছিলেন এই বংশের শেষ শাসক। ইনাকে তারই সেনাপ্রধান বাসুদেব কানব হত্যা করে এবং কানব বংশের প্রতিষ্ঠা করে। তাই এই কানব বংশের অবস্থান বিহারের পাটলিপুত্রে। এরপর কানব রাজবংশ সম্পর্কে দেখব। প্রশ্ন ৪.
কানব রাজবংশ সম্পর্কে বর্ণনা করো। কানব রাজবংশ, সময়কাল ৭৫ থেকে ৩০ খ্রিস্টপূর্বাব্দ। শুঙ্গ সাম্রাজ্যের পরে কানব রাজবংশ ৭৫ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেছিল। পুরাণ এবং পতঞ্জলির মহাভাষ্য থেকে এই বংশ সম্পর্কে জানা যায়। পুরাণে কানব রাজাদেরকে শুঙ্গভিত্ত হিসাবে বর্ণনা করা হয়েছে। পাটলিপুত্র ছিল কানভদের রাজধানী। এরপর দেখব প্রশ্ন ৫। কানব বংশের রাজাদের নাম মনে রাখার ট্রেক কি আছে? ট্রেক: কানের মধ্যে বাসুদেব তথা ভূমিমিত্র নারায়ণ সুশর্মা প্রদান করলে জীবন ধন্য হয়ে যায়। আবারও বলছি, কানের মধ্যে বাসুদেব তথা ভূমিমিত্র নারায়ণ সুশর্মা প্রদান করলে জীবন ধন্য হয়ে যায়। খুব সুন্দর একটা ট্রেক, ২-৩ বার আত্মস্থ করলেই মনে থেকে যাবে এবং এক বংশের রাজার সঙ্গে আরেক বংশের রাজাদের নাম গুলিয়ে যাবে না। ওকে, দেখো ট্রেকের মধ্যে সব নাম দেওয়া আছে: বাসুদেব, ভূমিমিত্র, নারায়ণ, সুশর্মা। এবার দেখব প্রশ্ন ৬। কানব বংশের রাজাদের সম্পর্কে বর্ণনা করো। প্রথমে দেখব রাজা বাসুদেব সম্পর্কে। ইনি এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। হর্ষচরিত অনুসারে বাসুদেব শুঙ্গরাজ দেবভূতিকে পরাজিত করেন এবং মগধের সিংহাসনে আরোহণ করেন। ইনি ছিলেন শুঙ্গ বংশের সম্রাট দেবভূতির ব্রাহ্মণ মন্ত্রী। এরপর দেখব রাজা ভূমিমিত্র সম্পর্কে। ইনি ছিলেন বাসুদেব কানভের পুত্র। ইনি ১৪ বছর রাজত্ব করেন। এরপর দেখব রাজা নারায়ণ সম্পর্কে। ইনি ভূমিমিত্রের পুত্র ছিলেন। ইনি ১২ বছর রাজত্ব করেন। এরপর শেষ রাজা সুশর্মা। ইনি ছিলেন এই রাজবংশের শেষ শাসক। ইনার সময় অন্ধ্র রাজা পাটলিপুত্র আক্রমণ করে এবং সুশর্মাকে হত্যা করে এই রাজবংশের অবসান ঘটায়। এরপর দেখব ওড়িশার চেদি বংশ সম্পর্কে। প্রশ্ন ৭। ওড়িশার চেদি বংশ সম্পর্কে বর্ণনা করো। পরবর্তী মৌর্য সময়ে মৌর্যদের দুর্বলতার সুযোগ নিয়ে কলিঙ্গ বা ওড়িশায় চেদি শাসকরা কলিঙ্গে স্বাধীনতা ঘোষণা করেন। জৈন সাহিত্য অনুসারে চেদিরা জৈন ছিলেন। শুক্তিমতী নদীর তীরে অবস্থিত শুক্তিমতীপুরী ছিল চেদিদের রাজধানী। আলেকজান্ডার কানিংহামের মতে এই শুক্তিমতী নদীটি হল বর্তমানের মহানদীর তীরে। এই বংশের প্রথম রাজা ছিলেন অভিচন্দ্র। চেদি রাজবংশের রাজাদের বংশগত উপাধি ছিল মহামেঘবাহন। এরপর প্রশ্ন ৮। চেদি বংশের শাসক বা রাজাদের নামের ট্রেক কি আছে? ট্রেক: চেদির রাজা মহামেঘ, চেদে গিয়ে বকদের, খারবেল মোচাল। আবারও বলছি, চেদির রাজা মহামেঘ, চেদে গিয়ে বকদের, খারবেল মোচাল। এখানে চেদি মানে চেদি রাজ্য উড়িষ্যা, মহামেঘ মানে রাজা মহামেঘ, বকদের মানে বকরদেব, খারবেল মানে খারবেল। এরপর প্রশ্ন ৯। চেদি বংশের শাসকদের সম্পর্কে বর্ণনা করো। প্রথম রাজা মহামেঘ। ইনি ছিল চেদি বংশের প্রতিষ্ঠাতা। ইনি মৌর্য রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে কলিঙ্গ একটি স্বাধীন রাজ্য গড়ে তোলে। এরপর রাজা বকরদেব। ইনি ছিলেন চেদি বংশের দ্বিতীয় শাসক। এরপর রাজা খারবেল। ইনি মাত্র ১৬ বছর বয়সে যুবরাজ পদ গ্রহণ করেন এবং ২৪ বছর বয়সে কলিঙ্গের শাসক হয়। সিংহাসনে বসার পর ইনি মহারাজা, কলিঙ্গধিপতি, মহাবিজয় উপাধি গ্রহণ করেন। ইনার রাজত্বের দ্বিতীয় বছরে সাতকর্ণীকে পরাজিত করেন এবং মাসিকনগর দখল করেন। ইনার রাজত্বের চতুর্থ বছরে রাজা বিদ্যাধরকে পরাজিত করে রাজ্য দখল করে নেয়। ইনি জৈন ধর্মের অনুসারী ছিল, তাই কুমারী পর্বত বা উদয়গিরি পর্বতে জৈন সন্ন্যাসীদের জন্য অনেকগুলো গুহা নির্মাণ করে দেন। ইনিই ছিলেন এই বংশের শেষ রাজা। চেদি বংশ সম্পর্কে বিস্তারিত লিপিবদ্ধ রয়েছে উদয়গিরি পর্বতের হাতিগুম্ফা নামক গুহায়। ইনি প্রাচী নদীর তীরে মহান বিজয় প্রাসাদ নির্মাণ করেছিলেন। হাতিগুম্ফা শিলালিপি থেকে জানা যায় যে তিনি আদিজিনের মূর্তি কলিঙ্গ রাজ্যে ফিরিয়ে এনেছিলেন। এরপর দেখব কুষাণ বংশ সম্পর্কে। প্রশ্ন ১০। কুষাণ বংশ সম্পর্কে বর্ণনা করো। মৌর্য সাম্রাজ্য পতনের পরে উত্তর ভারতে কুষাণরা আর দক্ষিণ ভারতে সাতবাহন রাজারা ভারতের সৃষ্ট রাজনৈতিক শূন্যতাকে পূর্ণ করে নেয়। কুষাণদের আদিবাসস্থান ছিল চীনে, যারা ইউচি নামে একটি যাযাবর উপজাতি ছিল। এই উপজাতিকে হিউং নু নামের আরেক যাযাবর উপজাতি তাড়া করলে ইউচি উপজাতিরা প্রথমে শিরদারিয়া নদীর তীরে এসে শকদের বিতাড়িত করে সেখানে বসবাস শুরু করে। পরে সেখান থেকেও বিতাড়িত হলে শকদের ব্যাকট্রিয়া দখল করে। এই ইউচি উপজাতি ব্যাকট্রিয়াতে আসার পর ৫টি পৃথক শাখায় বিভক্ত হয়ে যায়। এই ৫টি শাখার একটি হল এই কুষাণরা। কুজল কাদফিসেস নামে একজন উইচি উপজাতির রাজা,
যিনি পুনরায় 5টি উপজাতিকে একত্রিত করেন এবং কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ভারতে প্রবেশ করেন। এরপর দেখব প্রশ্ন 11, কুষাণ বংশ এর শাসক বা রাজাদের নামের ট্রেক কি আছে? ট্রেক কিষাণের মন্ত্র পড়া কুজল ভীমাকে কনিষ্ক বানিয়ে দিয়েছিল। আবার বলছি, কিষাণের মন্ত্র পড়া কুজল ভীমাকে কনিষ্ক বানিয়ে দিয়েছিল। এখানে কিষাণ মানে কুষাণ বংশ, কুজল মানে কুজল কদফিসিস, কনিষ্ক মানে রাজা কনিষ্ক। এবার দেখব প্রশ্ন 12, কুষাণ বংশের শাসক বা রাজাদের সম্পর্কে বর্ণনা করো। প্রথমে দেখব রাজা কুজল কদফিসিস সম্পর্কে। ইনি হলেন কুষাণ সাম্রাজ্যের প্রথম রাজা। ইনি হিন্দুকুশ পর্বতমালা পার করে ভারতে প্রবেশ করেছিল। পরে ইনি কাবুল ও কান্দাহার জয় করেছিল। ইনি নিজের সাম্রাজ্যের সঙ্গে গান্ধার রাজ্য অধিগ্রহণ করে নিজেকে কোডফিসেস উপাধি ধারণ করে। এরপর রাজা ভীমা কোডফিসেস, ইনি কুজল কোডফিসেসের পুত্র ছিলেন। ইনাকে কুষাণ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, কারণ ইনি ভারতের মূল ভূখণ্ডের গঙ্গা যমুনা উপত্যকায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ইনি শৈবধর্মে দীক্ষিত ছিল। ইনি সর্বপ্রথম ভারতে সোনার মুদ্রা প্রচলন করেন, যার নাম দেয় দিনার। ইনার মুদ্রায় শিব, নন্দী, ত্রিশূলের সঙ্গে মহেশ্বর ও মহারাজাধিরাজ লিপিবদ্ধ ছিল। এরপর দেখব রাজা কনিষ্ক সম্পর্কে। সময় 78 খ্রিস্টাব্দ থেকে 102 খ্রিস্টাব্দ। ইনি ছিলেন কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা। 78 খ্রিস্টাব্দতে যখন তিনি সিংহাসনে বসেন, তখন থেকে দিন গণনার জন্য শকাব্দ এর সূচনা করেন। ইনি তামা ও সোনার মুদ্রায় অনেক গ্রিক ও ভারতীয় দেবদেবীর মূর্তি একে প্রচার করেছিল। রাজতারঙ্গিনী গ্রন্থ থেকে জানা যায় কাশ্মীর অঞ্চল তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই কাশ্মীর অঞ্চলে কনিষ্কপুর নামের একটা শহর নির্মাণ করেছিলেন। হিউয়েন সাংয়ের লেখা থেকে জানা যায় যে তার দুটি রাজধানী ছিল। একটি বর্তমানে পাকিস্তানের পেশোয়ার বা পুরুষপুর, আরেকটি ছিল মথুরায়। ইনি ভারতীয়দের জন্য সিল্ক রুট নির্মাণ করেছিলেন। এনার ভাষা ছিল ব্যাকট্রিয়ান গ্রিক ভাষা। ইনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিল, তাই ইনার আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন আয়োজন হয়েছিল। অশোকের পর ইনার আমলে আবার বৌদ্ধ ধর্মের অনুগ্রহ ফিরে আসে। ইনি বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্মে পরিণত করেছিল এবং ইনার সহায়তায় বৌদ্ধ ধর্ম তিব্বত, মধ্য এশিয়া, চীন ও জাপানে ছড়িয়ে পড়েছিল। এই কারণে কনিষ্ঠকে দ্বিতীয় অশোক বলা হয়, কারণ অশোকের পর ইনির বৌদ্ধ ধর্মকে সারা বিশ্বে প্রচার করেন। ইনার রাজধানী পুরুষপুরে একটি বৌদ্ধ ধর্মের মহাস্তূপ নির্মাণ করেছিলেন। ইনি চীন ও রোমকে অনুসরণ করে দুটি উপাধি নিয়েছিলেন, সাইসের ও দেবপুত্র। ইনার প্রধানমন্ত্রী ছিল মাথুর, ধর্মীয় গুরু ছিল বসুমিত্র ও আশ্বঘোষ, সভাকবি ছিল আশ্বঘোষ, দার্শনিক ছিল নাগার্জুন, চিকিৎসক ছিল চরক, যার গ্রন্থ ছিল চরক সংহিতা, সার্জারি বা শল্য চিকিৎসক ছিল সুশ্রুত, যার লেখা গ্রন্থ সুশ্রুত সংহিতা। মুদ্রার নাম ছিল ওয়াং বোয়াং। এরপর ধর্মীয় গুরু বসুমিত্র সম্পর্কে জানব। ইনি ছিলেন একজন দার্শনিক ও বৌদ্ধ পণ্ডিত। ইনি চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন। ইনি সংস্কৃতে মহাবিভাস শাস্ত্র রচনা করেছিল। এরপর ধর্মীয় গুরু আশ্বঘোষ সম্পর্কে জানব। ইনি বৌদ্ধ সম্মেলনের উপসভাপতি ছিলেন। ইনার লেখা গ্রন্থ হল বুদ্ধচরিত, বজ্রসূচি, সূত্রলঙ্কার। এরপর দার্শনিক নাগার্জুন সম্পর্কে জানব। ইনি একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন। ইনাকে শূন্যতাবাদের জনক বলা হয়। এরপর জানব চিকিৎসক চরক সম্পর্কে। ইনাকে ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসার জনক বলা হয়। ইনি সংস্কৃতে আয়ুর্বেদ সম্পর্কে চরিক সংহিতা রচনা করেন। এই চরক সংহিতাকে এনসাইক্লোপিডিয়া বলা হয়। এরপর দেখব প্রশ্ন 13, কুষাণ সাম্রাজ্যের পতন কিভাবে হয়? কুষাণ বংশের রাজা কনিষ্কের মৃত্যুর পর কুষাণ সাম্রাজ্যে ধীরে ধীরে পতন শুরু হয়। রাজা কনিষ্কের পর যেসব রাজা ছিল তারা সবাই খুবই দুর্বল ছিল। এর ফলে অসংখ্য আঞ্চলিক বিদ্রোহ শুরু হয়। উত্তর প্রদেশে নাগা ও মাঘ রাজা এবং পাঞ্জাবে বৌদ্ধ সন্ন্যাসীরা বিদ্রোহে যোগ দেয়। অপরদিকে শোকরা পশ্চিম ভারতে স্বাধীনতা অর্জন করে নেয়। এই সময় সারা ভারতে রাজনৈতিক ও সামাজিক অরাজকতা শুরু হয়। পরে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে চতুর্থ শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের আক্রমণে কুষাণ সাম্রাজ্যের পতন হয়ে যায় এবং গুপ্ত সাম্রাজ্যের সূচনা হয়। আজকের এই ভিডিওতে আমরা পরবর্তী মৌর্য যুগে আমাদের উত্তর ভারতে যেসব দেশীয় রাজ্য গড়ে উঠেছিল
তাদের সম্পর্কে জানলাম। এরপরের ভিডিওতে আমরা কানব গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বন্ধু ভিডিওটা? এখনই কমেন্ট করে জানাও, আর সঙ্গে তোমার নামটিও জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, কিন্তু এতটুকুই আবদার রইল তোমার কাছে। তো চলো বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে, সেখানেও তোমার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।